আজকের আলোচনাটা রাজনীতি আর ক্ষমতার এক অদ্ভুত ধাঁধাকে নিয়ে। ভাবুন তো, একটা বিল প্রায় সবাই মিলে পাশ করিয়ে দিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা আটকে গেল। কেন? চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যাক। হ্যাঁ, এটাই আজকের আলোচনার মূল প্রশ্ন। যে বিলটা ২০২৩-এ প্রায় সর্বসম্মতিক্রমে পাশ হল, সেটা মাত্র কয়েক বছরের মধ্যে ব্যর্থ হয়ে গেল কেন? এমন কি ঘটল যে একটা যুগান্তকারী আইন হঠাৎ করে তার পথ হারিয়ে ফেলল? চলুন এর পেছনের আসল গল্পটা জেনে নেওয়া যাক। আচ্ছা, তো চলুন প্রথমে একটু পিছন ফিরে তাকাই। দেখি, যখন বিলটা পাশ হয়েছিল তখন পরিস্থিতিটা ঠিক কেমন ছিল। একটা প্রায় আকাশ ছোঁয়া সাফল্য ছিল কিন্তু। দেখুন, ২০২৩ সালে যখন নারী শক্তি বন্ধন অধিনিয়ম মানে মহিলা সংরক্ষণ বিলটা আনা হলো, তখন কিন্তু এটা নিয়ে তেমন কোনো বিতর্কই হয়নি। এই স্লাইডের সংখ্যাগুলোর দিকে একবার তাকান। লোকসভায় মাত্র ২ জন বিপক্ষে, আর রাজ্যসভায় তো একজনও না, মানে সর্বসম্মতভাবে পাশ। ভাবা যায়, প্রায় পুরো রাজনৈতিক মহলই এর পক্ষে ছিল। তাহলে প্রশ্নটা হলো, সমস্যাটা বাঁধল কোথায়? আর এখানেই এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা রহস্যের প্রথম সূত্রটা খুঁজে পাই। আসলে এই বিলটার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। মানে বিলটা পাশ হয়ে গেলেও এটা কিন্তু সাথে সাথে কার্যকর হবার কথা ছিলই না। এই স্লাইডে দেখুন কয়েকটা ধাপের কথা বলা আছে। প্রথমে একটা নতুন করে জনগণনা বা সেন্সাস করতে হবে। তারপর নির্বাচনী এলাকার সীমানা নতুন করে ঠিক করতে হবে, যাকে বলে ডিলিমিটেশন। আর তারপর গিয়ে সবশেষে 33% সংরক্ষণ কার্যকর হবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ২০২৯ সালের নির্বাচনের আগেও যে এটা কার্যকর করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু আইনে ছিল না। তাহলে প্রশ্নটা তো উঠবেই, তাই না? সরকার হঠাৎ করে এই পুরো প্রক্রিয়াটা নিয়ে এত তাড়াহুড়ো করতে চাইছে কেন? আসলে এই তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আসল কারণটা লুকিয়ে আছে। তো চলুন এবার সেই মূল শব্দটার মানে বোঝা যাক, যেটা এই পুরো রাজনৈতিক ধাঁধার জট খুলে দেবে। আর সেই শব্দটা হলো ডিলিমিটেশন। খুব সহজ ভাষায় বলতে গেলে ডিলিমিটেশন মানে হল জনসংখ্যার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে লোকসভার আসন আর নির্বাচনী এলাকার সীমানা নতুন করে ঠিক করা। দেখুন, সময়ের সাথে সাথে তো বিভিন্ন রাজ্যের জনসংখ্যা বিভিন্ন হারে বাড়ে, তাই না? তাই সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই ব্যবস্থাটা খুব জরুরি। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কি দারুণভাবে সমস্যাটা তুলে ধরা হয়েছে দেখুন। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এটা তো একটা বিরাট বড় অসামঞ্জস্য, তাই না? যে একজন সাংসদ ৩০ লক্ষ মানুষের প্রতিনিধি আর অন্য আরেকজন মাত্র ১৫ লক্ষের। ডিলিমিটেশনের মূল উদ্দেশ্যই হলো এই বৈষম্যটা দূর করা। কিন্তু ঠিক এখানেই শুরু হয় আসল সংঘাতটা। কারণ ডিলিমিটেশন শুধু একটা টেকনিক্যাল ব্যাপার নয়, এটা আসলে ভারতের ক্ষমতার ভারসাম্যের লড়াইয়ের একদম কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সমস্যাটা কোথায় বলছি। সমস্যাটা হলো উত্তর আর দক্ষিণ ভারতে জনসংখ্যার ছবিতে একটা বড় পার্থক্য আছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো কিন্তু খুব সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে। অন্যদিকে উত্তর ভারতে জনসংখ্যা বেড়েছে খুব দ্রুত গতিতে। আর আমাদের সংবিধান অনুযায়ী আসন তো জনসংখ্যার অনুপাতেই ঠিক হয়। তাহলে এর ফল কি দাঁড়াবে? খুব সোজা হিসেব। ডিলিমিটেশন হলে উত্তর ভারতের আসন সংখ্যা অনেক বেড়ে যাবে, আর দক্ষিণ ভারতের আসন সংখ্যা তুলনামূলকভাবে কমে যাবে। দক্ষিণের রাজ্যগুলোর ভয়টা ঠিক এই জায়গাতেই। তাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো একটা ভালো কাজ করলাম, আর তার জন্য আমাদের রাজনৈতিকভাবে শাস্তি পেতে হবে? এটা তো একদমই মেনে নেওয়া যায় না। আর ঠিক এই পয়েন্টেই বিরোধীরা তাদের মূল অভিযোগটা তোলে। তাদের প্রশ্নটা ছিল, মহিলা সংরক্ষণের মতো একটা ভালো এবং আবেগঘন বিষয়কে সামনে রেখে আসলে কি ক্ষমতার ভারসাম্যটা উত্তর ভারতের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে? আচ্ছা, এবার চলুন দেখি সংসদের ভেতরের সংখ্যার খেলাটা শেষ পর্যন্ত কিভাবে এই বিলের ভাগ্য নির্ধারণ করে দিল। দেখুন, সংবিধানে কোনো বদল আনতে গেলে, মানে সংবিধান সংশোধন করতে গেলে ২/৩ সাংসদের সমর্থন লাগে। এটা কিন্তু একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা। তো ২০২৪ সালের নির্বাচনের পর সরকারের হাতে আর সেই সুপার মেজরিটি ছিল না। তাই বিলটা যখন আবার আনা হলো, এই স্লাইডের সংখ্যাগুলোই কিন্তু সবটা বলে দিচ্ছে। পক্ষে পড়ল ২৯৮টা ভোট, যা ২/৩ ভোটের যে মাইল ফলক সেটা পেরোতে পারল না। আর ব্যাস, বিলটা আটকে গেল। এই স্লাইডের তথ্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যে দলটা মানে বিজেপি এই নারী শক্তি বন্ধন বিলের প্রধান সমর্থক ছিল,
তাদের দলেই মহিলা সাংসদের হার প্রধান দলগুলোর মধ্যে সবচেয়ে কম, মাত্র 12.9%। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই হারটা দেখুন প্রায় 38%। এই তথ্যটা কিন্তু বিতর্কটার একটা নতুন দিক খুলে দেয়, তাই না? দেখুন, দুটো প্রস্তাব ছিল। সরকারের প্রস্তাব ছিল লোকসভার মোট আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করে দেওয়া হোক। কেন? কারণ তাহলে কোনো বর্তমান পুরুষ সাংসদকে তার সিট ছাড়তে হবে না। এটা ছিল রাজনৈতিকভাবে একটা খুব সেফ খেলা। অন্যদিকে বিরোধীদের দাবি ছিল, না, আসন বাড়ানো যাবে না, বর্তমান 543টা আসনের মধ্যেই 33% সংরক্ষণ চালু করতে হবে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো 181 জন পুরুষ সাংসদকে নিজেদের আসন ছাড়তে হতো, যেটা রাজনৈতিকভাবে খুবই ঝুঁকিপূর্ণ একটা পদক্ষেপ। তো এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো, এবার সব সূত্রগুলোকে এক জায়গায় করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা যাক। আসল কথাটা হলো বিলটা ব্যর্থ হয়েছে, কারণ বিরোধীরা এটাকে শুধু মহিলা সংরক্ষণের একটা বিল হিসাবে দেখেনি। তারা এর পেছনে ডিলিমিটেশনের মাধ্যমে ভারতের রাজনৈতিক ক্ষমতার যে ভারসাম্য সেটা বদলে দেওয়ার একটা গভীর কৌশল দেখতে পেয়েছে, আর তারা সেই কৌশলটাকে প্রত্যাখ্যান করেছে, মহিলা সংরক্ষণকে নয়। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, এই বিলের আসল উদ্দেশ্য কি? সত্যি মহিলাদের ক্ষমতায়ন ছিল, নাকি এটা আসলে পুরনো ক্ষমতার কাঠামোকে রক্ষা করা আর নিজের সুবিধামতো করে সাজিয়ে নেওয়ার একটা ঢাল ছিল? উত্তরটা হয়তো এখন অনেকের কাছেই অনেকটাই পরিষ্কার।